আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মহানগর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ঢাকার সহকারী শিক্ষিকা ইসমতলা পারভিন। তোমাদের অনলাইন ক্লাসে আমি আবার চলে এসেছি। আশা করি শিক্ষার্থীরা তোমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি নিয়ে বসেছ। আজ আমি তোমাদের অধ্যায় 11 বাংলাদেশের ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করছি। শিক্ষার্থীরা, বাংলাদেশের ভূপ্রকৃতি অধ্যায়টি 4টি পার্টে আলোচিত হয়েছে। আজ আমি তোমাদের পার্ট 1 ও পার্ট 2 নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় ভূপ্রকৃতি ও জলবায়ু। ভূপ্রকৃতি ভূপ্রকৃতি কি? ভূপ্রকৃতি হচ্ছে কোনো দেশের ভূমির গঠন ও অবস্থা, বিশেষ করে সে দেশের বিভিন্ন অঞ্চলের ভূমির উচ্চতার তারতম্য। বাংলাদেশের ভূপ্রকৃতিকে 3টে অঞ্চলে বিভক্ত করা হয়েছে: পাহাড়ি অঞ্চল, উচ্চভূমি ও সমভূমি। পাহাড়ি অঞ্চল। আমাদের দেশের বেশিরভাগ স্থান সমতল ভূমি দ্বারা গঠিত, তবে দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব দিকে কিছু পাহাড় আছে। দক্ষিণ পূর্ব দিকে পাহাড়গুলো রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও চট্টগ্রাম জেলায় অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম তাজিং ডং, যার উচ্চতা 1280 মিটার। বাংলাদেশে দ্বিতীয় উঁচু পাহাড়ের নাম হচ্ছে কেওক্রাডাং, অর্থাৎ এর উচ্চতা কি 1230 মিটার। এই দুটি পাহাড় বান্দরবান জেলায় অবস্থিত। এই পাহাড়ি এলাকায় বনভূমি আছে, আর এই বনভূমি বাংলাদেশের সৌন্দর্য বৃদ্ধি করেছে। এরপর উঁচুভূমি। উঁচুভূমি পাহাড়ি এলাকা থেকে নিচু। এসব উঁচুভূমি পুরাতন পলি দিয়ে গঠিত। নদীর স্রোতে বয়ে আসা পলিমাটি জমা হয়ে এসব ভূমি তৈরি হয়েছে। মানচিত্রে, এখানে বইটিতে একটি মানচিত্র আঁকা আছে, এবং এই বইটিতে যে মানচিত্রে উঁচু ভূমিগুলো দেখানো হয়েছে সেটা হচ্ছে কি নীল রং দিয়ে, এবং এই নীল রং দিয়ে চিহ্নিত উঁচু উঁচু ভূমিগুলো হচ্ছে কি বরেন্দ্র ভূমি ও মধুপুর গড়। শিক্ষার্থীরা, এরপর হবে সমভূমি। এরপর কি সমভূমি। সমভূমি কি? সমভূমি নতুন পলি দিয়ে গঠিত এবং উত্তর থেকে দক্ষিণ দিকে কিছুটা কি ঢালু। এই সমভূমি উপর দিয়ে বয়ে গেছে অনেক নদী, এবং এই ভূমিতে প্রায় কি হয় বন্যা হয়ে থাকে। তাই নতুন পলি দ্বারা গঠিত সমভূমির মাটি খুব উর্বর। তাহলে আমরা উঁচুভূমি এবং সমভূমির মধ্যে কি পার্থক্য পেলাম? উঁচুভূমি হচ্ছে পুরাতন পলি দিয়ে গঠিত, আর সমভূমি কি নতুন পলি দ্বারা গঠিত। এবং কি নতুন পলি দ্বারা গঠিত বলে এখানকার কি মাটি খুব উর্বর। শিক্ষার্থীরা, এরপর আমরা 52 পৃষ্ঠায় যাব। 52 পৃষ্ঠার ক নং প্রশ্নে যা আলোচিত আছে সেটা আমরা দেখব। কি বাংলাদেশে ভূপ্রকৃতি সম্পর্কে তুমি যা জানো তা শিক্ষকের সহায়তায় শ্রেণীতে আলোচনা করো। শিক্ষার্থীরা, আমরা ভূপ্রকৃতি সম্পর্কে আগেই জেনেছি, এবং কি 3টা অঞ্চল সম্পর্কেও জেনেছি, যেমন পাহাড়ি অঞ্চল, উঁচুভূমি, আরেকটা কি সমভূমি। পাহাড়ি অঞ্চল। পাহাড়ি অঞ্চল কি আমাদের দেশের বেশিরভাগ অঞ্চলে কি সমভূমি দিয়ে গঠিত, তবে দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব দিকে কিছু পাহাড় রয়েছে। তবে দক্ষিণ পূর্বের পাহাড়গুলো খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙামাটি এবং চট্টগ্রাম জেলায় কি অবস্থিত। এবং এই পাহাড়গুলো এলাকায় কি আছে? এই পাহাড়গুলোর এলাকায় বনভূমি রয়েছে, আর বনভূমি থাকার কারণে আমাদের বাংলাদেশের সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে। এরপর সমভূমি। সমভূমি কি পাহাড়ি এলাকা থেকে নিচু, এবং তারা কি পুরাতন পলি দিয়ে গঠিত। নদীর স্রোতে বয়ে আসা এই পলি মাটির কারণে কি উঁচু ভূমির সৃষ্টি হয়। এরপর সমভূমি।
সমভূমি নতুন পলি দ্বারা গঠিত এবং উত্তর থেকে কি দক্ষিণ দিকে কিছুটা ঢালু। সমভূমির উপর দিয়ে বয়ে গেছে অনেক নদী, এজন্য কি এখানে প্রচুর বন্যা হয়ে থাকে। এই নতুন পলি দ্বারা গঠিত সমভূমিগুলোর মাটি কি উর্বরতা কি বেশি। এরপর শিক্ষার্থীরা প্রশ্ন হচ্ছে, কেউ কি পাহাড়ে, সমভূমি বা বনে ঘুরতে গিয়েছিলে? হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা বলতেই পারো চট্টগ্রামে আমরা কি পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়েছিলাম। এরপর কোন ধরনের এলাকা থেকে নদীর উৎপত্তি হয়? পাহাড়ি এলাকা থেকে নদীর উৎপত্তি হয়। বেশিরভাগ নদীর গতিপথ কোন দিকে? আমরা এর আগে সমভূমিতে পড়েছি যে বেশিরভাগ নদীর গতিপথ কি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে কিছুটা ঢালু। আচ্ছা শিক্ষার্থী, এখানে বলেছে কোন কোন বিভাগে উঁচু ভূমিগুলো অবস্থিত। এখানে প্রশ্নে দেওয়া আছে বরেন্দ্রভূমি, মধুপুরগড় ও লালমাই পাহাড়। আমরা বিভাগটা বলতে পারবো বরেন্দ্রভূমি কি রাজশাহী বিভাগে অবস্থিত, মধুপুরের গড় টাঙ্গাইল অথবা এটা ঢাকা বিভাগের কথাও বলা যাবে। লালমাই পাহাড় এটা কোন বিভাগে অবস্থিত? চট্টগ্রাম বিভাগে। শিক্ষার্থীরা এখানে নিচে বইটিতে দেওয়া আছে এক কথায় উত্তর দাও। এক কথায় উত্তরে কি লেখা আছে দেখো, পশ্চিমে কোন উঁচু ভূমি আছে? পশ্চিমে কোন উঁচু ভূমি আছে? আমরা বলতে পারবো কি পশ্চিমে বরেন্দ্র ভূমি রয়েছে। বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমানায় কোন দেশ অবস্থিত? বাংলাদেশে দক্ষিণ পূর্ব সীমানায় মিয়ানমার অবস্থিত। বাংলাদেশের দক্ষিণে কোন উপসাগর অবস্থিত? বাংলাদেশের দক্ষিণে আমরা কি জানি বঙ্গোপসাগর অবস্থিত। বঙ্গোপসাগর অর্থ কি সাগরের থেকে ছোট, নদী থেকে কি বড়। শিক্ষার্থীরা এরপর আমরা পার্ট 2 অর্থাৎ জলবায়ু নিয়ে আলোচনা করব। জলবায়ু কি? জলবায়ু হলো বাংলাদেশে ষড়ঋতুর দেশ। ষড়ঋতু হলো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। কিন্তু তাপমাত্রা ও বৃষ্টিপাতের উপর ভিত্তি করে বাংলাদেশের জলবায়ুকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। 3টি ভাগ কি? সেটা হচ্ছে গ্রীষ্মকাল, বর্ষাকাল ও শীতকাল। গ্রীষ্মকাল মার্চ থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকাল। এই সময় তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। কোনো কোনো দিন তাপমাত্রা কি এর চেয়েও বেশি হয়ে থাকে। বছরের সবচেয়ে উষ্ণতম মাস কি? এপ্রিল। এপ্রিল বা মে মাসে কালবৈশাখী ঝড় হয়। এরপর হচ্ছে বর্ষাকাল। বর্ষাকালটা হচ্ছে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত কি বর্ষাকাল। এ সময় মৌসুমী বায়ু বঙ্গোপসাগর থেকে উত্তর দিকে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যায়। কোন দিক থেকে? উত্তর দিক থেকে। কার উপর দিয়ে? বাংলাদেশের উপর দিয়ে বয়ে যায়। আর এই জন্যই প্রচুর কি হয় বৃষ্টিপাত হয়। এই ঋতুতে দেশে গড়ে 203 সেন্টিমিটার কি বৃষ্টিপাত হয়। এরপর শিক্ষার্থীরা শীতকাল। শীতকাল বর্ষাকালের পর বাংলাদেশের তাপমাত্রা কি কমতে থাকে এবং নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতকাল কি স্থায়ী হয়। তাহলে আমরা বলতে পারবো কি বাংলাদেশে কি আস্তে আস্তে বর্ষাকালের পর তাপমাত্রাটা ধীরে ধীরে কমতেই থাকে এবং এটা নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতকালটা কি স্থায়ী থাকে। দেশের উত্তর অঞ্চলে অর্থাৎ উত্তরাঞ্চলগুলোতে কি বেশিরভাগ দেখা যায় শীতকালে প্রচুর শীত পড়ে এবং এই সময় গড়ে তাপমাত্রা থাকে কত? 18 ডিগ্রি সেলসিয়াস। তবে বাংলাদেশে তুষার পড়ার মতো এত ঠান্ডা পড়ে না। শিক্ষার্থীরা এই জলবায়ু অধ্যায়ে পড়ার পর আমরা 55 পৃষ্ঠার ক নং প্রশ্নগুলো দেখব। শিক্ষকের সহায়তায় 3টি প্রধান ঋতু সম্পর্কে শ্রেণীতে সবার সাথে আলোচনা করো। আমরা বইটিতে এই জলবায়ুর যে 3টি ঋতু সম্পর্কে পড়েছি, এই 3টি ঋতু সম্পর্কে কি সংক্ষিপ্ত আলোচনা করে আমরা দিলেই কি উত্তরটা পেয়ে যাব। এরপর বলেছে কোন ঋতুটি তোমার সবচেয়ে পছন্দের। সেটা তুমি যে তোমার পছন্দের মতোই দিতে পারো। সেটা শীতকালও হতে পারে, সেটা তোমার বর্ষাকালও হতে পারে। তুমি লিখতে পারো যে আমার কি বর্ষাকাল বা আমার শীতকাল সবচেয়ে কি প্রিয় ঋতু। কোন ঋতুটি কৃষিকাজের জন্য উপযোগী? কোন ঋতুটি কৃষিকাজের জন্য
উপযোগী। তাহলে আমরা কি বলতে পারি কি বর্ষাকাল কি ঋতুটি হচ্ছে কি কৃষিকাজের জন্য উপযোগী। আচ্ছা, এরপর হচ্ছে দেশের উত্তর অঞ্চলের শীতকালের বর্ণনা করো। দেশের উত্তর অঞ্চলে কি বেশি শীত পড়ে, এটা আমি আগেই বলেছি। এবং এ সময় গড়ে তাপমাত্রা থাকে কত ডিগ্রি? 18 ডিগ্রি সেলসিয়াস। তবে তুষারপাত পড়ার মতো কি এত ঠান্ডা পড়ে না। এরপর শিক্ষার্থীরা বাংলাদেশের বৃষ্টির উপর বঙ্গোপসাগরের কি প্রভাব বর্ণনা করো। আমরা বলতে পারি উত্তরটি, বর্ষাকালে মৌসুমী বায়ু বঙ্গোপসাগর থেকে উত্তর দিক থেকে বাংলাদেশের উপর দিয়ে কি বয়ে যায়। আর বাংলাদেশের উপর দিয়ে এই মৌসুমী বায়ুটা বয়ে যায় বলে কি এতে প্রচুর বৃষ্টিপাত হয়। এই সময় গড়ে কি 203 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে। শিক্ষার্থীরা এখানে বইটিতে দেখো লেখা আছে ঋতুর সাথে তাদের বৈশিষ্ট্যগুলো মিল করো। ঋতুর সাথে কি গ্রীষ্মকাল, বর্ষাকাল, শীতকাল। এপাশে দেওয়া আছে মৌসুমী বায়ু, কালবৈশাখী, গরম ও ঠান্ডা। তাহলে আমরা গ্রীষ্মকালের সাথে কি বলতে পারি? গরম এবং কি কালবৈশাখী, কারণ এই দুইটি কি তার বৈশিষ্ট্য। বর্ষাকাল কি মৌসুমী বায়ুর প্রভাবে কি বয়ে আসে, বায়ুটা কি করে উত্তর দিক থেকে বাংলাদেশের উপর দিয়ে বয়ে আসে। শীতকালে কি ঠান্ডা। ওকে শিক্ষার্থীরা, আমরা আজ এই অধ্যায়টি পার্ট 1 ও 2 নিয়ে আলোচনা করেছি। শিক্ষার্থীরা তোমরা বাসায় এই দুইটি অধ্যায় ভালো করে পড়বে এবং অধ্যায় থেকে যে ছোট ছোট প্রশ্নগুলো আছে অনুশীলনে আমরা সেগুলো কি পড়ার চেষ্টা করব। আর এরপরে আছে বাকি আমাদের দুইটি অধ্যায় 3 ও 4, সেটি নিয়ে আমরা অবশ্যই পরবর্তীতে আলোচনা করব। কারণ যেহেতু অধ্যায়টি বড়, আমরা আজকে পার্ট 1 ও 2 নিয়ে পড়েছি, তোমরা বাসায় ভালো করে পড়বে। আশা করি শিক্ষার্থীরা তোমরা আমার কথা মতোই কি পড়ালেখা করছো। সামনে যেহেতু পরীক্ষা, তাই না? পরীক্ষার জন্য আমাদের ভালোভাবেই প্রস্তুতি নিতে হবে। আর প্রস্তুতি নেওয়ার জন্য তার পড়ালেখা অলসতা করা যাবে না, পড়াটা ঠিকমতো চালিয়ে যেতে হবে এবং আব্বু আম্মুর কথাও কি শুনতে হবে। তাহলে আজ এই পর্যন্ত শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।